হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও তোমাদের সঙ্গে চাপড়া চিংড়ির একদম নতুনত্ব স্বাদের ইউনিক স্টাইল ভিলেজ স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চাপড়া চিংড়ি বা গলদা কিংবা বাগদা এসবের অনেক রেসিপি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে নিয়েছি। চাপড়া চিংড়িরও অনেক ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা কিন্তু একেবারে নতুনত্ব। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যেহেতু নতুন তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তাহলে চলো ঝটপট বলে দিতে না করে, আজকের আমি বানাবো আলু দিয়ে চাপড়া চিংড়ির ঝোল বা চাপড়া চিংড়ির ঝোল আলু দিয়ে। তো আলু দিয়ে চাপড়া চিংড়ির ঝোল বানানোর জন্য আমি এখানে জায়েন্ট সাইজের চাপড়া চিংড়ি নিয়েছি। এইটা মানে আজকের যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য একেবারে আদর্শ। যদি তোমরা এরকম খুব বড় সাইজের চাপড়া না পাও তাহলে যেটা পাবে সেটা দিয়েও মোটামুটি কাজ চালিয়ে নিতে পারো। নিয়েছি আলু, এখানে আমি একটা বড় সাইজের আলুকে 8 টুকরো করলে যেই সাইজটা আসবে সেভাবেই কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজগুলোকে বড় করে কেটে রেখেছি, কারণ এটা কিভাবে রান্নাতে দেব বা ব্যবহার করব সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। এখানে টমেটোগুলোকেও বেশ বড় সাইজ করে কেটে নিয়েছি। লাগছে লবণ, এখানে নিয়েছি কালো জিরে তেজপাতা, এগুলো ফোড়নের জন্য। লাগছে হলুদের গুঁড়ো, আর এখানে জিরে আর শুকনো ঝাল লঙ্কা আমি জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এই রান্নাটাতে কিন্তু কোনো রকম কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করা চলবে না। এখানে কিন্তু ঝালের জন্য শুধুমাত্র শুকনো ঝাল লঙ্কারই ব্যবহার করতে হবে। ব্যাস এই কটা মশলাই লাগে, কারণ রান্নাটা ভীষণ সিম্পল কিন্তু প্রচণ্ড টেস্টি। তো সবার প্রথমে আমি এখন আলুর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। কারণ আলুটা যখন ভাজবো তখন কিন্তু খুব সুন্দর ভালো লাগবে দেখতে। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে চাপড়া চিংড়িগুলোকে আমি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর অবশ্যই তেল মাখিয়ে রেখেছি। আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে রিফাইন তেলও অনায়াসে দিতে পারো। যে কোনো তেল কিন্তু একটা দিতে হবে, সেটা রিফাইন হোক কিংবা সর্ষের তেল। তো আলুগুলোতে মোটামুটি হলুদ মাখানো হয়ে গেছে, আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একে একে সমস্ত গোটা মশলাগুলো আলাদাভাবে পেস্ট বানিয়ে নেব। সবার প্রথমে পেঁয়াজের একটা মিহি পেস্ট, আর এই রান্নাটাতে পেঁয়াজটা একেবারে চন্দনের মতো পেস্ট না হলেও কিন্তু কোনো প্রবলেম নেই, হালকা বাটা হলেও কিন্তু বেশ ভালোই লাগবে। তো প্রথমে পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের কিন্তু পেস্ট রেডি। তো পেঁয়াজের পেস্টটা আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যেই দিয়ে দেব জিরে আর শুকনো ঝাল লঙ্কা, এগুলোরও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এই রান্নাটার আরও কিছু বিশেষত্ব আছে যেটা আমি রান্নাটা চলাকালীন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এখন জিরে আর শুকনো ঝাল লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু জিরে আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্টটাও রেডি করে নিয়েছি, সেটাকেও একটা কন্টেনারের মধ্যে আমি ঢেলে নিলাম। এখন টমেটোগুলোরও একটা মিহি পেস্ট বানিয়ে নেবো একইভাবে। আর টমেটোর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলে এখন মশলা মোটামুটি সবই রেডি। তাহলে বন্ধুরা এখন সোজা চলে যাব রান্নাতে। বন্ধুরা আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব প্রথমে অবশ্যই সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নেব। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা কিন্তু এখন খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, আর সর্ষের তেলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু একদম চলে গেছে। এখন আমি হলুদ মাখানো আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে সবার প্রথমে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, যেরকম মিডিয়াম ফ্রাই, মানে আমি অন্তত মিডিয়াম ফ্রাই করি
সেরকম করেই ভেজে নেব। আমি কিন্তু একদম ডার্ক ব্রাউন কালার করে কখনো আলু ভাজি না, তাতে করে মনে হয় আলুর টেস্ট অনেকটা নষ্ট হয়ে যায়। আর তোমরা আলুটা যেরকম মানে ভাজতে পছন্দ করো তরকারির আলু, সেই মতো করে ভেজে নেবে। আর আমি কিন্তু এটা একদমই ফুল ফ্লেমে করে দিলাম আঁচটাকে। এখন কিন্তু আলুগুলো দেখতেই পাচ্ছ হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। মানে আমি যেভাবে আলু ভাজাটা মানে তরকারি আলুটা ভাজতে পছন্দ করি সেইভাবেই ভেজে নিয়েছি। একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে, এইভাবেই। আমি এর থেকে কিন্তু খুব বেশি করা ভাজি না। তো এখন আলুগুলোকে যতটা সম্ভব একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। তো সবগুলো আলু কিন্তু ভেজে তুলে নিয়েছি। এখন আলু ভাজার তেলেই দিয়ে দেব লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখানো চাপড়া চিংড়ি। আর চাপড়া চিংড়িগুলোকে কিন্তু খুব হালকা করে ভাজবো। আমি যেরকম ভাজি, খুব বেশি কড়া করে কিন্তু চিংড়ি আমি কখনোই ভাজি না, সেই মতো করে ভেজে নেব। কারণ চিংড়িকে যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি খেতে ছিদ্রে হয়ে যায়। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিংড়িগুলোকে ভেজে নেব। হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিংড়ির দুই দিকটা ভালো করে ভাজা হয়ে যায়। আর তেলটা দিলে না চিংড়িটা খুব সুন্দর শক্ত হয়ে যায়, ভাজতে গেলে কোনোরকম কোনো সমস্যা হয় না। সেটা তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছো, বা প্রতিটা ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে এই টিপসটা দিয়ে থাকি। তো চিংড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মিডিয়াম ফ্রাই হয়ে গেছে। এর থেকে কড়া কিন্তু একদমই ভাজবো না। চিংড়িগুলোকেও একইভাবে ঝাঁঝরি হাতার সাহায্যে যতটা সম্ভব তেলটাকে এইভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন কিন্তু সবগুলো আলু আর চিংড়ি ভেজে তুলে নিয়েছি। এখন আলু আর চিংড়ি ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর তেজপাতা ফোড়ন। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে পেঁয়াজ বাটাটাকে প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজের থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে যায় আর পেঁয়াজটা যাতে হালকা বাদামি কালার করে ভাজা হয়। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, যাতে করে পেঁয়াজটা ভালো মতো কষানোর আগে বা ভাজা ভাজা হওয়ার আগে কোনোভাবে পুড়ে না যায়। তো এখন প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজের পেস্টটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, পেঁয়াজের যে নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদম চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সামান্য পরিমাণ চিনি। এটা কিন্তু কোনো মিষ্টি হবে না, জাস্ট মশলাটাকে ব্যালেন্স করবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর চিংড়িতে কিন্তু লবণ মাখানো ছিল, সেটা মাথায় রেখেই কিন্তু দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটোর মিহি পেস্ট। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ একদম চলে যাওয়া পর্যন্ত। আর এখানে একটা কথা বলে রাখি, তখন যেমন বললাম যে এই রান্নাটাতে কোনোভাবে কোনো কাঁচা লঙ্কা দেওয়া চলবে না, আর এই রান্নাটাতে আদা রসুনেরও কোনোভাবে কোনো ব্যবহার করা যাবে না। এটা আমি যেভাবে বানাচ্ছি ঠিক এভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে।
আর আঁচটাকে কিন্তু অবশ্যই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখবো, যাতে মশলাটা পুরোপুরি কষানোর আগে পুড়ে না যায়, সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ পুরো মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা চারদিক থেকে তেল ছেড়ে গেছে, আর তার থেকেও সব থেকে যেটা বড় কথা, সমস্ত মশলার থেকে কাঁচা গন্ধ একদম চলে গেছে, আর খুব সুন্দর একটা ভাজা কষানো মশলার স্মেল ছাড়ছে। তো এখন আমি এই কষানো মশলার মধ্যে প্রথমে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে 5-7 মিনিট থেকে 10 মিনিট সময় নিয়ে আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। তবে অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে, যাতে করে মশলাটা পুড়ে না যায় কোনোভাবে। আর চিংড়িগুলো দেওয়ার পরে যেহেতু রান্নার খুব বেশি বাকি থাকবে না, সে কারণে আলুগুলোকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব এভাবে কষিয়ে সেদ্ধ করে নেওয়া যায়। তো বন্ধুরা, ভাজা আলুগুলো দেওয়ার পরে কষানো মশলার সঙ্গে খুব ভালো করে আবারও প্রায় 10 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ফোটানো জল, কারণ যেহেতু ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। আর সেই সঙ্গে আঁচটাও একদম ফুল ফ্লেমে করে দিলাম, যাতে করে কড়াইতে একদম সমানভাবে আঁচটা লাগে। এখন আলুর প্রায় 85 থেকে 90% সেদ্ধ করে নেব আলুগুলোকে। আলুগুলো যখন 85 থেকে 90% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ভেজে রাখা চিংড়িগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এখন প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর আলুগুলো কিন্তু এখন প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়িগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। আর আলুটা সেদ্ধ হতে যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু চিংড়ির সঙ্গেই করব, যাতে করে চিংড়িটা খুব ভালো মতো গ্রেভির সঙ্গে ফোটে, আর সমস্ত মশলার ফ্লেভারটা যাতে চিংড়ির মধ্যে ঢোকে, আর চিংড়ির যে কাজ সেটাও যাতে গ্রেভির সঙ্গে আলুর সঙ্গে খুব ভালো মতো মেশে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই ফুল ফ্লেমে রাখতে হবে। এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম কোনো গরম মশলা বা তেজপাতা, ধনেপাতা কুচি এগুলো কিন্তু একদমই দেওয়া চলবে না। এখানে শুধুমাত্র তেজপাতা ফোড়ন দিয়েছি, ওটাই থাকবে। এই রান্নাটাতে কিন্তু ধনেপাতা কুচি দিলে সেই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রায় 5-7 মিনিট সময় নিয়ে বাকি রান্নাটা করে নিতে হবে। তো বন্ধুরা, এখন প্রায় 7-8 মিনিট সময় লেগে গেল বাকি রান্নাটা কমপ্লিট হতে। এখন কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে গেছে। আর যেহেতু ঝোল বানাচ্ছি, এইটুকু গ্রেভি কিন্তু রাখতে হবে। আর যে কোনো তরকারি ঠান্ডা হতে হতে একটু কিন্তু আরও শুকনো হয়ে যায়, সেটা আমরা অবশ্যই জানি কম বেশি সবাই। তো সেই সঙ্গে আমার আজকে রান্নাটাও কিন্তু একেবারে কমপ্লিট। আলু দিয়ে চাপড়া চিংড়ির ঝোল একদম রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের চাপড়া চিংড়ির একেবারে ইউনিক স্টাইল নতুনত্ব স্বাদের একটা রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর এইভাবে বানালে, হ্যাঁ, এটা ভাত দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি ঠিকই, একটু শুকনো করে বানালে কিন্তু ফ্রাইড রাইস বা পোলাওর সঙ্গে জাস্ট জমে যায়। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো ইউনিক স্টাইল রান্নার রেসিপি পেতে। খুব তাড়াতাড়ি আবারও কোনো চিংড়ির অথবা মাংস কিংবা কোনো সবজির খুব
খুব নতুনত্ব স্বাদের রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।